আসসালামু আলাইকুম, স্বাগতম ইনসাইড টিভি সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। খামেনির মৃত্যুতে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রীর উল্লাস, নেতানিয়াহুকে অভিনন্দন। ইরানের তাবরিজ বিমানবন্দরে দুটি যুদ্ধবিমান লক্ষ্য করে ইসরায়েলের হামলা। ইরানের লিডারশিপ কাউন্সিলে নিয়োগ পেলেন আলীরেজা আরাফি। 1 মিনিটেই মৃত্যু খামেনিসহ 40 শীর্ষ ইরানি সামরিক কর্মকর্তার। আমিরাতে ইরানের হামলায় বাংলাদেশিসহ নিহত 3। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ইনসাইড টিভি সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর খবরে ইসরায়েলের রাজনৈতিক মহলে যে এক ধরনের উল্লাস বা সন্তুষ্টির বাতাবরণ তৈরি হয়েছে, তা হয়তো আন্তর্জাতিক সম্পর্কের সমীকরণে খুব একটা অপ্রত্যাশিত ছিল না। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়াভ গ্যালান্ট এই ঘটনাকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে অভিনন্দন জানিয়েছেন, যা মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে নতুন এক মাত্রা যোগ করেছে। গ্যালান্টের এই অভিনন্দন বার্তা কেবল একটি সাধারণ শুভেচ্ছা বিনিময় নয়, বরং এটি দীর্ঘদিনের বৈরিতা এবং ভূ-রাজনৈতিক লড়াইয়ের এক ধরনের প্রকাশ বলেই বিশ্লেষকরা মনে করছেন। তারা বলছেন, খামেনি ছিলেন ইসরায়েলের প্রতি ইরানের কঠোর নীতির প্রধান স্থপতি এবং তার প্রস্থানকে ইসরায়েল তাদের জাতীয় নিরাপত্তার জন্য এক ধরনের বিজয় হিসেবেই দেখছে। ইসরায়েলি গণমাধ্যমগুলোতে এই খবরটি বেশ গুরুত্বের সাথে প্রচার করা হচ্ছে, যেখানে গ্যালান্টের বক্তব্যকে উদ্ধৃত করে বলা হচ্ছে যে এটি মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব খর্ব করার পথে একটি বড় পদক্ষেপ। তবে এই উল্লাস বা অভিনন্দন বার্তা ইরানের ভেতরের পরিস্থিতি বা ভবিষ্যৎ নীতির ওপর কী প্রভাব ফেলবে তা নিয়ে এখনই নিশ্চিত করে কিছু বলা কঠিন। ইরানের ভেতরের রাজনৈতিক সমীকরণ অত্যন্ত জটিল এবং খামেনির উত্তরসূরি কে হবেন বা তার নীতি কেমন হবে তার উপরই নির্ভর করবে ভবিষ্যতের ঘটনাপ্রবাহ। ইসরায়েল হয়তো আশা করছে যে নতুন নেতৃত্ব কিছুটা নমনীয় হতে পারে, তবে অনেক বিশেষজ্ঞের মতে ইরানের শাসন ব্যবস্থা এবং তার আদর্শগত অবস্থান এত সহজে পরিবর্তিত হওয়ার নয়। আন্তর্জাতিক সম্প্রদায়ের অনেকেই এই পরিস্থিতিকে খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন, যারা এই অঞ্চলে স্থিতিশীলতা বজায় রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে। খামেনির মৃত্যু এবং ইসরায়েলের প্রতিক্রিয়া মধ্যপ্রাচ্যে বিদ্যমান উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলতে পারে বলে অনেকের আশঙ্কা, বিশেষ করে সিরিয়া, লেবানন বা ইয়েমেনের মতো সংঘাতপূর্ণ এলাকাগুলোতে। আমরা যদি একটু পেছন ফিরে দেখি, তবে দেখব যে ইসরায়েল এবং ইরানের মধ্যে এই বৈরিতা দশকের পর দশক ধরে চলে আসছে, যা মূলত প্রক্সি যুদ্ধ, সাইবার হামলা এবং রাজনৈতিক বাকযুদ্ধের মাধ্যমে প্রকাশিত হয়েছে। খামেনির শাসনামলে ইরান তাদের পারমাণবিক কর্মসূচির যেমন বিস্তার ঘটিয়েছে, তেমনি আঞ্চলিক প্রতিরোধ অক্ষকেও শক্তিশালী করেছে, যা ইসরায়েলকে প্রতিনিয়ত হুমকির মুখে রেখেছে। এমতাবস্থায় গ্যালান্টের অভিনন্দন বার্তাকে একটি মনস্তাত্ত্বিক বিজয় হিসেবেও দেখা যেতে পারে, যা হয়তো ইসরায়েলি জনগণের মনোবল বৃদ্ধিতে সহায়তা করবে, বিশেষ করে সাম্প্রতিক সময়ে গাজায় চলমান সংঘাতের প্রেক্ষাপটে। তবে এই ঘটনা ইরানি জনগণকে আরও বেশি ঐক্যবদ্ধ করতে পারে এবং তাদের মধ্যে ইসরায়েল বিরোধী মনোভাবকে আরও তীব্রতর করতে পারে বলেও অনেকে মনে করেন। ইরানের তাবরিজ বিমানবন্দরে ইসরায়েলের হামলার খবরটি মধ্যপ্রাচ্যের উত্তেজনার পারদকে আরেক ধাপ উঁচুতে নিয়ে গেছে এবং এটি কোনো সাধারণ ঘটনা নয়, বিশেষ করে যখন জানা যাচ্ছে যে তাবরিজ বিমানবন্দরটি ইরানের সামরিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অবস্থান। সূত্রের খবর অনুযায়ী ইসরায়েলি ড্রোন বা ক্ষেপণাস্ত্র এই হামলা চালিয়েছে এবং মূল লক্ষ্য ছিল বিমানবন্দরে অবস্থানরত দুটি অত্যাধুনিক যুদ্ধবিমান। তাবরিজ শহরটি ইরানের উত্তর-পশ্চিমে অবস্থিত এবং এটি আজারবাইজান সীমান্তের কাছাকাছি হওয়ায় কৌশলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ। এই হামলাটি এমন এক সময় ঘটল যখন ইরান তাদের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে শোক পালনের পাশাপাশি নতুন নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে। তাই এই সময়ে ইসরায়েলি হামলাকে ইরানের স্থিতিশীলতা এবং সামরিক সক্ষমতাকে একটি বড় চ্যালেঞ্জ হিসাবে দেখা হচ্ছে। ইরানের সরকারি গণমাধ্যমগুলোতে এই হামলার খবরটি খুব একটা বড় করে প্রচার করা না হলেও আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলো জানিয়েছে যে বিমানবন্দরে অন্তত দুটি বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইসরায়েল আনুষ্ঠানিকভাবে এই হামলার দায় স্বীকার না করলেও তারা বরাবরই ইরানের সামরিক স্থাপনা বা পারমাণবিক কর্মসূচির ওপর হামলা চালানোর নীতি অনুসরণ করে আসছে, যাকে তারা প্রতিরক্ষামূলক হামলা বলে অভিহিত করে।
তাবরিজ বিমানবন্দরে এই হামলার ফলে ঠিক কতটা ক্ষতি হয়েছে বা কতজন হতাহত হয়েছে তার কোনো সুনির্দিষ্ট তথ্য এখনও জানা যায়নি। তবে যুদ্ধের বিমানগুলোকে লক্ষ্য করে চালানো এই হামলা নিশ্চিতভাবেই ইরানের বিমান বাহিনীর জন্য একটি বড় ধরনের ধাক্কা। এই ঘটনা ইরান এবং ইসরায়েলের মধ্যে সরাসরি সংঘাতের আশঙ্কাকে আরও বাড়িয়ে দিয়েছে এবং আন্তর্জাতিক সম্প্রদায় খুব গভীরভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। বিশ্লেষকদের মতে এই ধরনের হামলা শুধু সামরিক স্থাপনাই নয়, বরং ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থাকেও প্রশ্নের মুখে ফেলে দেয়, যা তাদের জন্য একটি বড় দুশ্চিন্তার কারণ হতে পারে। এই হামলাটি কি একটি সতর্কবার্তা, নাকি এটি আরও বড় কোনো অভিযানের অংশ, তা নিয়েও এখন নানামুখী বিশ্লেষণ চলছে। অনেকে মনে করছেন যে খামেনির মৃত্যুর পর ইরানের অভ্যন্তরীণ অস্থিতিশীলতার সুযোগ নিতে চায় ইসরায়েল এবং এই হামলা তারই একটি অংশ। অন্যদিকে ইরান হয়তো এই হামলার একটি বড় ধরনের প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবে, যা পুরো অঞ্চলকে একটি নতুন যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে। এর আগে সিরিয়ায় ইরানি স্থাপনায় ইসরায়েলি হামলার পর ইরানও ইসরায়েলি ভূখণ্ডে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল, যার ফলে এক ধরনের টান উত্তেজনা তৈরি হয়েছিল। ইরানের নেতৃত্ব পরিষদে আলী রেজা আরাফির নিয়োগ এই মুহূর্তে দেশটির অভ্যন্তরীণ রাজনীতিতে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কৌশলগত পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে, কারণ এটি খামেনি পরবর্তী ইরানের শাসন ব্যবস্থা এবং আদর্শগত অবস্থানের একটি বড় ইঙ্গিত বহন করে। আলী রেজা আরাফি ইরানের একজন অত্যন্ত প্রভাবশালী শিয়া আলেম এবং তিনি দীর্ঘদিন ধরে দেশটির ধর্মীয় ও রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তিনি মুস্তাফা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চ্যান্সেলর হিসেবে কাজ করেছেন, যা ইরানের বাইরেও শিয়া মতবাদ প্রসারের একটি বড় প্রতিষ্ঠান হিসেবে পরিচিত। নেতৃত্ব পরিষদ বা অ্যাসেম্বলি অফ এক্সপার্টস ইরানের একটি অত্যন্ত শক্তিশালী সাংবিধানিক সংস্থা, যার প্রধান কাজ হল দেশটির সর্বোচ্চ নেতা নির্বাচন করা এবং তার কার্যক্রম পর্যবেক্ষণ করা। তাই এমতাবস্থায় খামেনির মৃত্যু বা অক্ষমতার পর নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের ক্ষেত্রে এই পরিষদের ভূমিকা অপরিহার্য। আরাফির এই নিয়োগকে অনেক বিশ্লেষক মনে করছেন যে ইরানের রক্ষণশীল অংশ তাদের অবস্থানকে আরও শক্ত করার চেষ্টা করছে, কারণ আরাফিকে খামেনির আদর্শের একজন কট্টর অনুসারী হিসেবে গণ্য করা হয়। তিনি ইরানের ইসলামিক বিপ্লবের আদর্শ এবং এর রাজনৈতিক কাঠামোর প্রতি অত্যন্ত অনুগত, এবং তার এই নিয়োগ পরিষদকে আরও বেশি আদর্শগতভাবে একচ্ছত্র করতে পারে। এই পরিষদ মূলত ৮৮ জন বিশিষ্ট ফকি বা শিয়া আলেম নিয়ে গঠিত, যারা জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হন এবং তাদের মেয়াদ থাকে ৮ বছর। তাই এমতাবস্থায় এই পরিষদে আরাফির মতো একজন ব্যক্তির নিয়োগ ইরানের রাজনৈতিক মেরুকরণে বড় ধরনের পরিবর্তন আনতে পারে বলে অনেকেই ধারণা করছেন। ইরানের তরুণ প্রজন্মের একটি বড় অংশ যখন পশ্চিমা সংস্কৃতির প্রতি আকৃষ্ট হচ্ছে এবং দেশে রাজনৈতিক সংস্কারের দাবি জানাচ্ছে, তখন এমতাবস্থায় আরাফির মতো রক্ষণশীল আলেমের নিয়োগ শাসন ব্যবস্থার প্রতি তরুণদের বিশ্বাসকে আরও দুর্বল করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে আরাফির সমর্থকরা মনে করেন যে তার এই নিয়োগ ইরানের ইসলামিক আদর্শকে রক্ষা করতে এবং দেশের স্থিতিশীলতা বজায় রাখতে সহায়তা করবে। তিনি শুধুমাত্র একজন আলেমই নন, বরং তার প্রশাসনিক এবং শিক্ষাগত অভিজ্ঞতাও রয়েছে, যা তাকে নেতৃত্ব পরিষদে একটি গুরুত্বপূর্ণ অবস্থানে নিয়ে গেছে। নেতৃত্ব পরিষদ শুধুমাত্র সর্বোচ্চ নেতা নির্বাচনই করে না, তারা দেশের বড় বড় নীতি নির্ধারণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এমতাবস্থায় আরাফির নিয়োগ ইরানের অভ্যন্তরীণ এবং বৈদেশিক নীতিতে কী প্রভাব ফেলবে তা নিয়ে এখন নানামুখী বিশ্লেষণ চলছে। কিছু আন্তর্জাতিক পর্যবেক্ষক মনে করছেন যে ইরানের নীতিতে খুব বড় ধরনের কোনো পরিবর্তন হবে না, বরং রক্ষণশীলরাই তাদের অবস্থান বজায় রাখবে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেই সহ দেশটির ৪০ জন শীর্ষ সামরিক কর্মকর্তার একসাথে মৃত্যুর খবরটি একটি অত্যন্ত ভয়াবহ এবং অভূতপূর্ব ঘটনা, যা মধ্যপ্রাচ্য এবং পুরো বিশ্বের রাজনৈতিক সমীকরণকে পুরোপুরি বদলে দেওয়ার মতো একটি ঘটনা। মাত্র ১ মিনিটের মধ্যেই এই মর্মান্তিক ঘটনাটি ঘটে গেছে বলে জানা যাচ্ছে, যদিও এর পেছনের সুনির্দিষ্ট কারণ বা ঘটনার বিস্তারিত বিবরণ এখনও পুরোপুরি স্পষ্ট নয়। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে কোনো একটি বড় ধরনের দুর্ঘটনা বা কোনো সুপরিকল্পিত হামলা এই ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করেছে। খামেনেই ছিলেন ইরানের ইসলামী প্রজাতন্ত্রের প্রতীক, এবং তার হঠাৎ এই প্রস্থান ইরানের রাজনৈতিক এবং সামরিক কাঠামোতে একটি বিশাল শূন্যতা সৃষ্টি করেছে, কারণ তিনি শুধুমাত্র দেশের সর্বোচ্চ নীতি নির্ধারকই ছিলেন না, বরং তিনি সামরিক বাহিনীরও প্রধান কমান্ডার ছিলেন।
এই ঘটনায় যারা নিহত হয়েছেন তাদের মধ্যে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কর্পস বা আইআরজিসির অত্যন্ত প্রভাবশালী এবং অভিজ্ঞ কমান্ডাররাও ছিলেন, যারা মধ্যপ্রাচ্যে ইরানের আঞ্চলিক প্রভাব বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছিলেন। এই ৪০ জন সামরিক কর্মকর্তার একসাথে মৃত্যু ইরানের সামরিক সক্ষমতাকে এক বড় ধাক্কা দিয়েছে এবং এই শূন্যতা পূরণ করা ইরানের জন্য একটি বিশাল চ্যালেঞ্জ হবে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতে এই খবরের প্রতিক্রিয়া অত্যন্ত তীব্র হয়েছে এবং অনেক রাষ্ট্রপ্রধান এই ঘটনাকে অত্যন্ত গভীর উদ্বেগের সাথে পর্যবেক্ষণ করছেন, কারণ খামেনির মৃত্যু এবং ইরানের শীর্ষ সামরিক নেতৃত্বের অপূরণীয় ক্ষতি মধ্যপ্রাচ্যে ক্ষমতার ভারসাম্য পরিবর্তন করতে পারে। অনেকে মনে করছেন যে এই ঘটনা ইরানের অভ্যন্তরীণ অস্থিতিশীলতার সুযোগ তৈরি করতে পারে এবং দেশের ভেতরে বিভিন্ন রাজনৈতিক গোষ্ঠীর মধ্যে ক্ষমতার লড়াই শুরু হতে পারে, যা পুরো দেশকে একটি গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়ার ঝুঁকি তৈরি করবে। এই ঘটনার পেছনে কোনো আন্তর্জাতিক ষড়যন্ত্র বা বড় কোনো গোয়েন্দা সংস্থার হাত রয়েছে কিনা তা নিয়েও এখন নানামুখী জল্পনা-কল্পনা চলছে, বিশেষ করে যখন এই হামলাটি বা দুর্ঘটনাটি এমন এক সময়ে ঘটেছে যখন ইরান নানাভাবে আন্তর্জাতিক চাপের মধ্যে রয়েছে। অনেকেই আশঙ্কা করছেন যে এই ঘটনা ইরান এবং ইসরায়েলের মধ্যে উত্তেজনাকে চরম পর্যায়ে নিয়ে যেতে পারে এবং একটি বড় ধরনের যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা তৈরি করতে পারে। সংযুক্ত আরব আমিরাতে ইরানের হামলার ঘটনায় বাংলাদেশিসহ অন্তত ৩ জনের মৃত্যু একটি অত্যন্ত বেদনাদায়ক এবং দুঃখজনক সংবাদ, যা আমাদের সবার মনে গভীর শোকের সঞ্চার করেছে। এই ধরনের হামলা বা সহিংসতা যখন নির্দোষ মানুষের জীবন কেড়ে নেয়, তখন তা সত্যিই মেনে নেওয়া খুব কঠিন হয়ে পড়ে। সূত্রের খবর অনুযায়ী এই হামলায় একটি বাংলাদেশি প্রবাসী কর্মী নিহত হয়েছেন, যিনি তার পরিবারের মুখে হাসি ফোটাতে সুদূর আমিরাতে পাড়ি জমিয়েছিলেন, এবং তার এই অকাল মৃত্যু তার পরিবারের জন্য এক অপরিসীম ক্ষতি। বাকি ২ জন নিহত ব্যক্তির পরিচয় এখনও পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি, তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে তারা অন্য কোনো দেশের প্রবাসী কর্মী ছিলেন, যারা একইভাবে সেখানে কাজ করতে গিয়েছিলেন। এমতাবস্থায় এই ঘটনা আবার প্রমাণ করে যে যুদ্ধ বা সংঘাতের পরিণতি সবসময় নির্দোষ মানুষকেই ভোগ করতে হয়। আমিরাতে এই ধরনের হামলা আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য একটি বড় উদ্বেগের কারণ আমিরাতকে সাধারণত একটি নিরাপদ এবং স্থিতিশীল দেশ হিসাবে গণ্য করা হয় এবং সেখানে লাখ লাখ প্রবাসী কাজ করে। এই হামলাটি কি কোনো নির্দিষ্ট স্থাপনা বা ব্যক্তিকে লক্ষ্য করে করা হয়েছিল, নাকি এটি একটি নির্বিচার হামলা ছিল, তা নিয়ে এখনও নানা প্রশ্ন রয়েছে। হামলার পরপরই আমিরাতের নিরাপত্তা বাহিনী এলাকাটি ঘিরে ফেলেছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে। তবে এই ধরনের হামলায় প্রবাসী কর্মীদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এই ঘটনায় নিহত বাংলাদেশির পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে এবং আমিরাতের সরকারের সাথে যোগাযোগ করে ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে। এই ঘটনায় নিহত বাংলাদেশি কর্মীর লাশ দেশে ফিরিয়ে আনার জন্য যথাযথ পদক্ষেপ নেওয়া হবে এবং তার পরিবারকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে। তবে এই ধরনের মানবিক ক্ষতি কি কখনো কোনো কিছুর মাধ্যমে পূরণ করা সম্ভব?